গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছি এর নবম ও শেষ পর্ব। হতভম্ব হয়ে গেল অদিতি। জয়ন্তর মা তাকে ফোন করেছেন কেন? হঠাৎ খুব ভয় ভয় করতে লাগল। তারপরেই মনে হল জয়ন্তর চিঠির কথা। সুখবর, মাকে জানিয়েছি। অর্থাৎ জয়ন্তই মাকে টেলিফোন নাম্বার দিয়েছে। সে এগিয়ে গিয়ে রিসিভার তুলল। খুব নিচু গলায় বলল, হ্যালো, তুমি অদিতি? একটি পরিষ্কার গলার প্রশ্ন ভেসে এল। হ্যাঁ। খোকা তোমার কথা আমাকে বলেছে। মহিলা স্বাভাবিকভাবে বলছেন। কি বলবে অদিতি? অত বড় নামী মন্ত্রীর স্ত্রী, নিজেও যিনি অনেক মহিলা সংস্থার সভাপতি, তাকে কি বলতে পারে সে? তোমার বাড়িতে অভিভাবক হিসেবে কে কে আছেন? আমার বাবা মা। ওরা তোমার কাছে থাকেন? না, কিন্তু কলকাতাতেই। তুমি একা থাকো? হ্যাঁ, সঙ্গে আমার সেক্রেটারি, মানে যে মেয়েটি সাহায্য করে সে থাকে। তার মানে তুমি একাই থাকো? হ্যাঁ। খোকা আসানসোল গেছে, নিশ্চয় জানো? জানি। তোমার সঙ্গে কিছু কথা বলা দরকার, কিন্তু আমি খুব ব্যস্ত, তাই আমার ভাইকে তোমার কাছে পাঠিয়েছি। তার সঙ্গে কথা বলো। রাখছি। লাইন কেটে গেলেও রিসিভার নামাতে পারল না অদিতি। ভদ্রমহিলার ব্যক্তিত্ব তাকে স্তম্ভিত করে ফেলেছে। যেভাবে কথা বললেন তাতে বুঝতে অসুবিধা হল না ইনি অত্যন্ত রাশভারী। কিন্তু কি কথা বলতে চাইছেন উনি? আর তার জন্যে আজ রাত্রে নিজে আসতে না পেরে ভাইকে পাঠিয়েছেন। অদিতি রিসিভার রাখল। তার মনে হল ভদ্রমহিলা তো কোনো খারাপ ব্যবহার তার সঙ্গে করেননি। কোনো কোনো মানুষের কথা বলার ধরনই এরকম হয়। যাকে তিনি পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন তার সঙ্গে কথা বলবেন না। অদিতি দ্রুত সুলেখাকে ডাকল। সুলেখা ততক্ষণে রাতের পোশাক পরে ফেলেছিল। অদিতি বলল, ওটা এক্ষুনি ছাড়, জয়ন্তর মামা আসছেন, শাড়ি পর। উনি এলে ভালোভাবে বসতে বলবি, আমি আসছি। আয়নার সামনে দাঁড়িয়ে যতটা সম্ভব সহজ স্বাভাবিক সাজ সাজা যায় তাই সাজল অদিতি। নিজের দিকে তাকিয়ে মনে হল বাংলাদেশের লাজুক নম্র মেয়েকে এইরকম দেখতে হওয়া উচিত। এই সময় বেল বাজল। ঢক করে উঠল অদিতির বুক। সুলেখার গলা কানে আসছে। তারপরেই সুলেখা এলো ঘরে। ওরা এসেছেন? ওরা মানে? ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল অদিতি। দুজন এসেছেন। তুই কফি মিষ্টি রেডি কর, বললেই সার্ভ করবি। সুলেখা মাথা নেড়ে চলে গেল। দুজন মানুষ বসেছিলেন। একজনের বয়স হয়েছে, অন্যজন মধ্যবয়সী। অদিতি ঢোকামাত্র যেভাবে তাকালো তাতে দ্বিতীয়জনকে পছন্দ হল না তার। মধ্যবয়সী বললেন, আমাদের আসার কথা কেউ ফোনে বলেছে? মাথা নেড়ে নীরবে হ্যাঁ বলল অদিতি। আমি জয়ন্তর মামা। অদিতি নিচু হয়ে প্রণাম করতে যাচ্ছিল। ভদ্রলোক প্রবলভাবে বাধা দিলেন। এইসব করার কোনো দরকার নেই। বেশি সময় নষ্ট না করে আসল কথায় আসি। আমার জামাইবাবু খুব রাগী মানুষ, তার কানে এখনো খবরটা পৌঁছায়নি। দিদি খুব ব্যস্ত বলে আসতে পারল না। ব্যাপারটা হচ্ছে, আপনার একবার বিয়ে হয়েছিল এবং সেই বিয়ে ভেঙে গেছে বলে দিদির কোনো আপত্তি নেই। নির্যাতিতা মেয়েদের পাশে দিদি সবসময় আছেন, কিন্তু একমাত্র পুত্রবধূ যদি অভিনেত্রী হন তাহলে সেটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি স্থির করেছি অভিনয় আর করব না, স্পষ্ট বলল অদিতি। ভদ্রলোক হাসলেন। একে স্নান করে গা মুছে ফেলার মতো ব্যাপার? যা হওয়ার তা হয়ে গেছে। আপনি আপনার মতো ভালো থাকুন। জয়ন্তকে বিয়ে করার ইচ্ছে মন থেকে সরিয়ে ফেলুন। অদিতি তাকাল। আপনি এই কথা বলতে এসেছেন? হ্যাঁ, আমি খুব ভদ্রভাবে কথাটা বললাম। দেখুন, বিয়ের প্রস্তাব জয়ন্তবাবু আমাকে দিয়েছেন। আপনারা তার সঙ্গে কি কথা বলেছেন? সরাসরি প্রশ্ন করল অদিতি। না। মহিলা, সুন্দরী মহিলা দেখলেই জয়ন্তর মতো ছেলেরা হুট করে তাদের প্রেমে পড়ে যায়। সেই সুযোগ নিয়ে কোনো মহিলা যদি তাকে এক্সপ্লয়েট করতে চায় তাহলে আমাদের বাধা না দিয়ে উপায় থাকে না। আপনি আমাকে অপমান করছেন। আমি কিছুই করিনি। তাছাড়া আমি দিদির প্রতিনিধি মাত্র। আপনারা এসব কথা বলতে আসবেন তা জয়ন্ত জানেন? আমি জানি না, সে কলকাতায় নেই। দিদির সঙ্গে তার কি কথা হয়েছে তা আমার জানার কথা নয়। আমি শুধু বলতে এসেছি, জয়ন্তের সঙ্গে যদি সম্পর্ক না রাখেন তাহলে আপনারই উপকার হবে। কিরকম?
আপনি একা থাকেন, সিনেমায় অভিনয় করেন, চারপাশ থেকে বিপদ যদি আপনার উপর এসে পড়ে আপনি সামলাতে পারবেন না। আপনি এবার আমাকে ভয় দেখাচ্ছেন। শুনুন, আমি জয়ন্তকে ভালোবাসি, আর যতক্ষণ জয়ন্ত ভালোবাসাকে স্বীকৃতি দেবে ততক্ষণ আমি আমার জায়গা থেকে এক চুলো সরে যাব না। আপনারা এখন আসতে পারেন। ভদ্রলোক হাসলেন, তারপর সঙ্গীর দিকে তাকিয়ে বললেন, এভাবেই মানুষ নিজের মরণ ডেকে আনে, বুঝলে? এবার ছেলেটি মুখ খুলল, আপনি এতটা ধূর আমি ভাবিনি। এসব খবর মেসোমশাইয়ের কানে গেলে আপনি কলকাতা থেকে হাপিস হয়ে যাবেন, বুঝলেন? জয়ন্ত আপনাকে বাঁচাতে পারবে না। অদিতি চেঁচিয়ে ডাকল, সুলেখা, এদিকে আয়, এদের চলে যেতে বল, আর দরজাটা বন্ধ করে দে। কথাগুলো বলে সে দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। 2 ঘণ্টা ঠায় বসেছিল অদিতি। লোক দুটোকে বিদায় করার পর সুলেখা বার চারেক দেখে গেছে, তাকে ডাকেনি। শেষ পর্যন্ত ডাকেল। সুলেখার সামনে গিয়ে দাঁড়াল। অদিতি বলল, ড্রাইভারকে বল গাড়ি বের করতে। এত রাত্রে? যত রাত হোক আমাকে যেতে হবে। অদিতি কেটে কেটে বলল, আমি দুর্গাপুর যাব। জয়ন্তর সঙ্গে আজ রাত্রেই আমি দেখা করতে চাই। এত রাত্রে দুর্গাপুরে যাবে? সে তো অনেক দূরে। মুখের ওপর কথা বলিস না সুলেখা। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, জয়ন্তদা নিশ্চয়ই আগামীকাল ফিরে আসবেন। একটা রাত তো। তাছাড়া জয়ন্তদা দুর্গাপুরে কোথায় আছেন তা কি তুমি জানো? ভোররাতে পৌঁছে কোথায় খুঁজবে? এর আগে যখন গিয়েছিল তখন ডিপিএলের গেস্ট হাউসে উঠেছিল, সেখানে গেলেই জানা যাবে। কিন্তু আগামীকাল সকাল 10টায় তোমার শুটিং আছে। আমি 10টার মধ্যে ফিরে আসব। অগত্যা গাড়ি বের হল। সুলেখার উপায় ছিল না, অনিচ্ছা সত্ত্বেও সে সঙ্গে গেল। ট্যাঙ্ক ভর্তি করে তেল নিয়ে গাড়ি ছুটল রাতের অন্ধকারে। পেছনের সিটে বসে জানলায় মাথা রেখে চুপচাপ পড়েছিল অদিতি। আজ রাত্রে বাড়ি ফিরে খাওয়া হয়নি। পরিস্থিতি সহজ করার জন্যে সেই প্রসঙ্গ তুলল সুলেখা। অদিতি মাথা নাড়ল। তোর খিদে পেলে কোনো একটা ধাবার সামনে গাড়ি দাঁড় করাতে বল, আমার খিদে নেই। অতএব খাওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। সুলেখা ঘড়ি দেখল, এখন রাত 10:40। ড্রাইভার বলেছে দুর্গাপুরে পৌঁছাতে 4.5 ঘণ্টা লাগবে, অর্থাৎ রাত 2:30 থেকে 3টা। চলন্ত গাড়ির জানলা থেকে অন্ধকার দেখল সুলেখা। ওপাশ থেকে হাইওয়ে বেয়ে ছুটন্ত ট্রাকগুলোকে দৈত্যের মতো দেখাচ্ছে। অদিতির দিকে আর চোখে তাকাল। গাড়ির অন্ধকারে আবছায়ায় অদিতিকে পাথরের মূর্তি বলে মনে হচ্ছে। ভালোবাসলে মানুষ এমন জেদি হয়? রাত 2:30 দুর্গাপুরে নিশুতি রাত। রাস্তায় মানুষ নেই, দোকানপাট বন্ধ, এমনকি পেট্রোল পাম্পগুলো অন্ধকার। ড্রাইভার জিজ্ঞাসা করল, কোথায় যাব মেমসাব? থানায় চলো। কিন্তু থানা খুঁজে বের করার আগে একটি টহলদারি পুলিশের জিপ ওদের পথ আটকাল। জয়ন্তর নাম শুনে সসম্মানে তারা গাড়িটাকে এসকর্ট করে নিয়ে গেল ডিপিএলের গেস্ট হাউসে। গেস্ট হাউস অন্ধকার। চৌকিদারকে ঘুম থেকে তুলল পুলিশ। সে জানাল, জয়ন্ত সাহেব এখানে উঠেছিলেন, কিন্তু রাত 9টার সময় তার এক বন্ধু এসে নিয়ে গেছেন। কোথায় গেছেন বলে যাননি। ওর জিনিসপত্রও সঙ্গে নিয়ে গেছেন। অদিতি বলল, ফিরে চলো। কলকাতায় ফিরতে সকাল 8:30। 10টায় শুটিং। অদিতি সোজা বাথরুমে ঢুকে যাচ্ছিল। এই সময় ফোন বাজল। সুলেখাকে কোনো সুযোগ না দিয়ে দৌড়ে গেল সে রিসিভার তুলতে। ম্যাডাম, বলছি, আমি সুদীপ, প্রোডাকশন ম্যানেজার। হঠাৎ একটা কারণে বাধ্য হয়ে ছবির শুটিং বন্ধ রাখতে হচ্ছে। আপনাকে আজ স্টুডিওতে আসতে হবে না, ডিরেক্টর তাই জানিয়ে দিতে বললেন। কি হয়েছে? শুটিং আজ যেতে হবে না বলে আরাম হচ্ছিল। আমি ঠিক জানি না। লাইনটা কেটে দিল ছেলেটা। সেই বিকেলের মধ্যে অদিতি খবর পেল আগামী 10 দিন তার কোনো কাজ নেই। যেসব ছবি অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তারা আপাতত শুটিং স্থগিত রাখছে। যারা শুরু করতে যাচ্ছিল তারা একদম চুপচাপ। একসঙ্গে সব ছবির পরিচালক একই রকম সমস্যায় পড়বে, এটা বিশ্বাসযোগ্য নয়। সন্ধ্যের মুখে সত্যপ্রকাশ বাবু এলেন, প্রবীণ পরিচালক। ওর ছবি প্রায় শেষ। হিসেব মতো আর একদিন অদিতি শুটিং করলেই তার অংশ শেষ হয়ে যায়। তাকে দেখে অদিতি বিরক্ত গলায় জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলুন তো? ভদ্রলোক মাথা নাড়লেন। আমি জানি না, কিন্তু আর একদিন শুটিং না করলে আমার ছবি কমপ্লিট হবে না। আমি মারা পড়ে যাব।
আমি তখন আপনাকে ডেট দিতে পারছিলাম না। এখন আমি যে কোনো দিন শুটিং করতে রাজি আছি। তুমি তো রাজি আছো, কিন্তু আমার প্রযোজক খুব ভয় পেয়ে গেছেন। তাকে বলা হয়েছে যতক্ষণ না অনুমতি দেওয়া হচ্ছে ততক্ষণ যেন তোমাকে নিয়ে শুটিং করা না হয়, তাহলে ছবির রিলিজ বন্ধ করে দেওয়া হবে। কে বলেছে? সেইটা জানি না। আশ্চর্য, কেউ উড়ো ফোনে শাসালো আর আপনারা ভয় পেয়ে গেলেন? আমার কোনো শত্রু তো এই কাজ করতে পারে। শত্রু তো বটেই, তবে শক্তিশালী শত্রু। শুটিংয়ে যারা লাইট সাপ্লাই করে, ক্যামেরা ভাড়া দেয়, তাদের পর্যন্ত শাসানো হয়েছে যেন তোমার শুটিংয়ে তারা কিছু না দেয়। এ তুমি কি করলে অদিতি? এখন তুমি বাংলা ছবির ১ নম্বর নায়িকা। নিজের ক্যারিয়ার আরও উজ্জ্বল করার এই তো সময়। এখন কারো সঙ্গে শত্রুতা তৈরি করে নিজে ক্ষতি করার বোকামিটা করলে? আমি জেনে শুনে কারো সঙ্গে শত্রুতা তৈরি করিনি। ভদ্রলোক নিচু গলায় বললেন, কানাঘোষায় শুনছি তুমি নাকি খুব প্রতাপশালী রাজনৈতিক নেতাকে চটিয়েছ। আমার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। তা জানি, কিন্তু মাননীয় এক মন্ত্রীর ছেলের সঙ্গে তোমার বন্ধুত্ব আছে, এ কথা তো ইন্ডাস্ট্রিতে সবাই জানে। তো? চমকে তাকাল অদিতি। দেখো, ব্যক্তিগত বন্ধুত্বের জন্যে নিজের ক্যারিয়ার নষ্ট করা কি উচিত? তাছাড়া এই কারণে এতগুলো ছবির কাজ আটকে গেল, কত টাকা ব্লক হয়ে গেল, টেকনিশিয়ানরা মাইনে পাবে না, প্রযোজকদের ক্ষতি হবে। কিন্তু আপনারা ভয় পাচ্ছেন কেন? যারা শাসাচ্ছে তারা কি ক্ষতি করতে পারে? স্টুডিওতে ঢুকে জোর করে শুটিং বন্ধ করতে নিশ্চয়ই পারে না। ছবি যখন হলে দেখানো হবে তখন পাবলিককে জোর করে আটকাতে নিশ্চয়ই পারে না। বলুন, পারে? মাথা নাড়লেন বৃদ্ধ পরিচালক। অন্যায়ের শক্তি আর আইনের চাবি যার হাতে আছে, সে কি করতে পারে তা তুমি ধারণা করতে পারবে না। জাগে, তুমি যা ভালো মনে করবে তাই করো, কিন্তু আমাকে বাঁচাও। এই বয়সে যদি ছবি রিলিজ না করে তাহলে কোথায় দাঁড়াবো বলো? আমি অনেক ভেবে দেখেছি, মাত্র ২ ঘন্টা যদি শুটিং করো তাহলে কোনো মতে ছবিটা শেষ করে ফেলতে পারি। এই যে বললেন, হ্যাঁ, কলকাতায় শুটিং করা যাবে না। তুমি সকালের প্লেনে ভুবনেশ্বর চলে যাবে। আমাদের কেউ তোমাকে এয়ারপোর্ট থেকে সেখানকার স্টুডিওতে নিয়ে যাবে। ২ ঘন্টা শুটিং, আবার দুপুরের ফ্লাইট ধরে কলকাতায় ফিরে আসবে। আর এই খবরটা কাউকে জানাবে না। তোমার সহ অভিনেতাও খবরটা গোপন রাখবে। যাদের ভয় পাচ্ছেন তারা তো জানতে চাইবে। না, তাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমার অংশের শুটিং আগেই শেষ হয়ে গিয়েছে, এতে ওদের আপত্তি নেই, শুধু নতুন শুটিং করতে দেবে না। অদিতি চোখ বন্ধ করল। বেশ, এতে যদি আপনাদের উপকার হয় আমি রাজি। কথা শেষ হওয়া মাত্র বেল বাজল। অদিতি নিজেই দরজা খুলতেই দেখতে পেল জয়ন্ত দাঁড়িয়ে আছে। নিজের সমস্ত আবেগ চেপে অদিতি বলল, এসো। বৃদ্ধ পরিচালক উঠে দাঁড়িয়েছিলেন। জয়ন্তকে দেখে বললেন, আচ্ছা, আমি চলি, পরে ফোনে কথা বলবো। ভদ্রলোক চলে গেলে জয়ন্ত হেসে বলল, কি ব্যাপার? বৃদ্ধকে দেখে মনে হল উনি ভূত দেখছেন। স্বাভাবিক। সে কি, আমি ভূত? জয়ন্ত হাসল। তুমি কখন ফিরলে? একটু আগে। গেস্ট হাউস থেকে রাত ৯টায় বন্ধুর সঙ্গে বেরিয়েছিলে। কোথায় যাচ্ছ খবরটা দিয়ে যাওনি কেন? চমকে উঠল জয়ন্ত। আরে, তুমি জানলে কি করে? তোমার সঙ্গে দেখা করতে কাল রাত্রে দুর্গাপুরে গিয়েছিলাম। মাই গড, হঠাৎ? তুমি কিছু জানো না? না। সোফায় বসে পড়ল জয়ন্ত। কি হয়েছে? তুমি স্টুডিওতে চিঠি পাঠিয়ে জানিয়েছিলে সুখবর। কি সেটা? আমি মাকে তোমার কথা বলেছি, জানিয়েছি তোমাকে ভালোবাসি। মা শুনে বলেছেন আমি সুখী হই, এটাই তিনি সবসময় চান। অর্থাৎ তোমার প্রস্তাব তিনি মেনে নিয়েছেন। অবশ্যই, আমি ঠিক করেছি তোমার সঙ্গে মায়ের আলাপ করিয়ে দেব। ওকে তোমার ভালো লাগবে অদিতি। তার দরকার নেই, আলাপ হয়ে গেছে। আলাপ হয়ে গেছে? কখন, কি করে? হতভম্ব জয়ন্ত। কাল সন্ধ্যের পরে উনি আমাকে ফোন করেছিলেন। খুব ব্যস্ত বলে কথা বলতে পারছেন না, তাই ভাইকে পাঠিয়েছেন। তোমার মামা এলো একটা মাস্তান ছেলেকে সঙ্গে নিয়ে। ওরা আমাকে শাসালেন, তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বললেন। ছেলেটি ভয় দেখালো যদি তা না করি তাহলে তোমার বাবা আমাকে কলকাতা থেকে হাপিস করে দেবেন। কথাগুলো বলে জয়ন্তর দিকে তাকালো অদিতি। তারপর? জয়ন্তর চোয়াল শক্ত। আমার মানসিক অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে মনে হচ্ছিল তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারব না। স্রেফ আন্দাজ করে কাল রাত্রে দুর্গাপুরে গিয়েছিলাম। ফিরে এসে আরও চমৎকার খবর পেলাম। কি খবর? আমার সমস্ত শুটিং ক্যান্সেল হয়ে গেছে।
আমার প্রযোজকদের শাসানো হয়েছে, যদি আমাকে নিয়ে শুটিং করা হয় তাহলে সেই ছবি রিলিজ করতে দেওয়া হবে না। ঠোঁট কামড়াল অদিতি। কে শাসিয়েছে? আমি জানি না। তুমি কি সন্দেহ করছো আমার মা এসব কাণ্ড করেছেন? তুমি কি ছেলে মানুষ, জয়ন্ত? অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার মাকে আমি চিনি। ওর মতো প্রগতিশীল মহিলা এমন ভয়ঙ্কর কাজ করতে পারে না। মামার সঙ্গে যে এসেছিল, তার নাম কি? জয়ন্ত উত্তেজিত। নাম বলেনি। কিরকম দেখতে? অদিতি যতটা সম্ভব কাছাকাছি বর্ণনা দিল। জয়ন্ত বলল, বুঝতে পারছি, কিন্তু মামা তোমাকে শাসিয়েছে? হ্যাঁ, তোমার মায়ের হয়ে উনি যা বলার বলেছেন। ঠিক আছে, আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি। আমি আবার বলছি, মা এমন কাজ করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, বাবা করতে পারে। নিজের সম্মানের জন্যে বাবা সবকিছু করতে পারে। কিন্তু জয়ন্ত, তুমি আমাকে শুধু একটা কথা বলো। জয়ন্ত তাকালো। তুমি সত্যি আমাকে ভালোবাসো? ইয়েস, আই লাভ ইউ। তার জন্যে আমি যে কোনো কথা দিতে রাজি আছি। একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল অদিতি। আর আমার কোনো কষ্ট নেই। নাইবা করলাম অভিনয়। যা রোজগার করেছি তাতে হয়তো এই ফ্ল্যাটে থাকা যাবে না, কিন্তু বেঁচে থাকতে পারব। কি যাতা বলছো তুমি? আমি স্থির করেছিলাম তোমাকে বিয়ে করার পর আর অভিনয় করব না। সুলেখাকে বলে দিয়েছিলাম নতুন ছবি আর না নিতে। যেগুলো করছি তাদের তাগাদা দিয়েছিলাম তাড়াতাড়ি শেষ করে দিতে। আমি শুধু তোমার স্ত্রী হিসেবে থাকতে চাই। তাই হবে। আমরা 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি করব অদিতি। এগিয়ে এসে অদিতিকে জড়িয়ে ধরল জয়ন্ত। অনেকটা আদর করল। তারপর বলল, তুমি তোমার প্রযোজকদের সঙ্গে আমার আলাপ করিয়ে দাও। আমি তাদের বলবো ছবির শুটিং আবার শুরু করতে। বলবে? খুশি হল অদিতি। হ্যাঁ। জয়ন্তর বউকে মাথা রেখে অদিতির সব কষ্ট এক মুহূর্তে উধাও হয়ে গেল। হঠাৎ সে আদরি গলায় বলল, আমার একটা কথা রাখবে? বলো। আজ রাত্রে এখানে থাকো না। আবদার ঝরে পড়ল অদিতির গলায়। না, প্লিজ, আজ থাকতে বলো না। আজ আমাকে মায়ের সঙ্গে কথা বলতেই হবে। আমি এই যুদ্ধটা থামিয়ে দিতে চাই। জয়ন্ত অদিতির কপালে চুম খেল। সকালবেলায় সেই ছেলেটি এলো যে জয়ন্তর মামার সঙ্গে এসেছিল। সুলেখা তাকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু অদিতি বেরিয়ে এলো। কি চান? ঘরে ঢুকে আরাম করে সোফায় বসে ছেলেটি বলল, আমাকে নিশ্চয়ই চেনা যাচ্ছে। মেসোমশাই আমাকে বিশ্বাস করেন, তাই এই শহরের পুলিশ কমিশনারও আমার সঙ্গে সমীহ করে কথা বলে। যাগে, আমি জানতে এসেছি আপনাকে যেসব রিকোয়েস্ট করা হয়েছে তা মানছেন কিনা। না, দৃঢ় গলায় বলল অদিতি। কি ন্যাকামো করছেন? এটা না মানা মানে আকাশে ওরা প্লেন থেকে লাফ মারা, বুঝতে পারছেন? হয়তো তাই। ব্যাস, এটাই আপনার লাস্ট কথা? হ্যাঁ। আর এইসব আমাকে না বলে জয়ন্তকে বলছেন না কেন? কাকে কি বলতে হবে সেই জ্ঞান আপনি আমাদের দিচ্ছেন? শুনুন, আপনার নায়িকা থাকার 12টা বাজিয়ে দিয়েছি। যে সুড্ডাটা কাল রাত্রে আপনার কাছে শুটিংয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, সে এখন বাঙ্গুর হাসপাতালে হাত পা মাথা ভেঙে পড়ে আছে। এরপর কোনো শালার আপনাকে নিয়ে শুটিং করার সাহস দেখাবে না। হারামিটা কলকাতায় না করতে পেরে ভুবনেশ্বরে গিয়ে শুটিং করার প্ল্যান করেছিল, যেন ভুবনেশ্বর ইন্ডিয়ার বাইরে। আপনারা ওকে মেরেছেন? চিৎকার করে উঠল অদিতি। মারব না তো কি দুধ খাওয়াবো? তবু তো জানে মারিনি। আর হ্যাঁ, এখনও আপনাকে টাচ করিনি আমরা। সেটা করতে বাধ্য করবেন না। আপনি এখান থেকে বেরিয়ে যান। আপনি তো আমাকে ঢুকতে বলেননি। ঢুকেছি নিজের ইচ্ছায়, যাবও তাই। কটা বাজে? হ্যাঁ, আর কয়েক মিনিটের মধ্যে আপনার একটা ফোন আসবে। সেটা আসা পর্যন্ত আমাকে এখানে থাকতেই হবে। কার ফোন? অদিতি চোখ ছোট করল। নিজের কানেই শুনবেন। দেখুন, আপনি ফালতু ঝামেলা ডেকে আনছেন। আপনার জীবনে পুরুষ মানুষের আগেও এসেছে। জয়ন্ত তো প্রথম নয়। আর একজন মনের মতো কাউকে খুঁজে নিন। জয়ন্তকে কাটিয়ে দিন, ব্যাস। আবার সবকিছু নর্মাল হয়ে যাবে। হিরোইন হয়ে মাল কামাতে পারবেন। ছেলেটি হাসল, আর তখনই টেলিফোন বেজে উঠল। ছেলেটি বলল, ধরুন। অদিতি দেখল সুলেখা এগিয়ে আসছে। তাকে ইশারায় নিষেধ করে সে রিসিভার তুলে জবাব দিল। ওপাশে একটু ইতস্তত ভাব, তারপর কমলেন্দুর গলা। আমি বলছি, শোনো, সর্বনাশ হয়ে গিয়েছে। কমলেন্দুই যে ফোনটা করবে ভাবতেই পারেনি অদিতি।
সে কথাই বলতে পারল না। কমলেন্দু বলল, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো কোনো মতে বলল অদিতি। গত রাত্রে কয়েকজন গুন্ডা জোর করে আমার কাছ থেকে ছবিগুলো কেড়ে নিয়ে গেছে। আমি দিতে চাইনি বলে খুব মেরেছে আমাকে। ছবিগুলো? হ্যাঁ। ওগুলো নষ্ট করা হয়নি? হ্যাঁ, মানে তাই হয়েছিল, কিন্তু নিজে দেখব বলে একটা করে প্রিন্ট রেখে দিয়েছিলাম। মাইরি বলছি, ওরা কি করে খবর পেল আমি বুঝতেই পারছি না। তুমি আবার ভেবো না যে আমি টাকার লোভে ছবিগুলো বিক্রি করে দিয়েছি। লাইন কেটে দিল অদিতি। ছেলেটি হাসল। ওই ছবিগুলো আমি দেখেছি। একটু রোগা ছিলেন, তবু কি ফিগার! আহা! কিন্তু ওই ছবি মেসোমশাই দেখলে আপনাকে ছেলের বউ করে কি করে নিতে পারেন বলুন? আপনারা কি চান? সিম্পল ব্যাপার, জয়ন্তর সঙ্গে সম্পর্ক শেষ করে দিন। অদিতি মাথা নাড়ল। আপনাদের মেসোমশাই যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমার পক্ষে এই অনুরোধ রাখা অসম্ভব। ছেলেটি উঠে দাঁড়াল। আপনি কি অদ্ভুত জিনিস, নিজের ভালো বোঝেন না? প্রথমে আপনার কাজের 12টা বাজানো হলো, এরপর ওই ছবিগুলো বাজারে ছড়িয়ে দেওয়া হবে। তার উপর আপনার ঠিকানা, ফোন নাম্বার ছেপে দিলে আর দেখতে হবে না। দিনরাত লোক আসবে আপনার কাছে, পাগল হয়ে যাবেন। আর তাতেও যদি রাজি না হন, তাহলে অ্যাক্সিডেন্ট একটা হতে কতক্ষণ? অদিতি আর কথা বলতে পারল না। ছেলেটি বলল, আপনি ভেবে দেখুন, যেসব ছবি আটকে গেল তাদের সব প্রডিউসারের তো ফেলে রাখার মতো টাকা নেই। আপনার কাজের জন্যে তাদের কি দুরবস্থা। আপনার মনে ওদের জন্য কোনো দয়ামায়া ভালোবাসা নেই? কি করতে হবে? ক্লান্ত গলায় বলল অদিতি। শুধু জয়ন্ত এলে ঢুকতে দেবেন না, ও ফোন করলে রিসিভ করবেন না। কয়েক মুহূর্ত ভাবল অদিতি, তারপর বলল, চেষ্টা করব। চলে যাওয়ার আগে ছেলেটি বলে গেল, ছবিতে আপনার যা বডি দেখেছি তাকে লাশ বলে যদি দেখতে হয় তাহলে খুব কষ্ট হবে। একটা কথা বলল না অদিতি। প্রতিবাদ করার ক্ষমতা যেন হঠাৎ শরীর থেকে চলে গিয়েছিল। স্বাভাবিক, কমলেন্দু শেষ পর্যন্ত ছবিগুলো বিক্রি করতে পারল। ও ইচ্ছে করেই করেছে। সেদিন এই ফ্ল্যাটে জয়ন্তকে দেখার পর ওর মাথায় মতলবটা এসেছে। একটা পুরুষ একই মেয়ের সর্বনাশ আর কতবার করবে? সুলেখা পাশে এসে দাঁড়াল। দিদি? অদিতি তাকাল না। সুলেখা জিজ্ঞাসা করল, একটা কথা বলবো? অদিতি তাকাল। সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে সুলেখা কিরকম কুঁকড়ে গেল। সুলেখা বলল, জয়ন্তবাবু তোমার পাশে না দাঁড়ালে ওদের কথা মেনে নেওয়াই ভালো। অদিতি কোনো কথা বলছে না দেখে সুলেখা সরে গেল। দুপুরে ফোন এলো। জয়ন্ত হেসে বলল, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। আজ আমার সঙ্গে মায়ের খোলাখুলি কথা হয়ে গেছে। মায়ের আপত্তি নেই, কিন্তু তোমার অভিনয় করা নিয়ে অস্বস্তি আছে। আমি বলেছি তুমি নিজেও আর অভিনয় করতে চাও না। যা হোক, মা বাবাকে বোঝাবার জন্য 7 দিন সময় চেয়েছেন। অবশ্য বলেছেন এই 7 দিন যেন আমরা কেউ পরস্পরের সঙ্গে যোগাযোগ না করি। তুমি কি বললে? ঠিক আছে বাবা, 7টা দিন তো, দেখতে দেখতে কেটে যাবে। এটা করলে যদি বাবা মা খুশি হয় তাহলে করতে আপত্তি কি? অবশ্য আমাকে কাল এমনিতেই দিল্লি যেতে হতো, বৈদেশিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মিটিং আছে। তাহলে তোমার দেখা আমি 7 দিনের আগে পাচ্ছি না? তুমি খামোখায় 7 দিনের ওপর জোর দিচ্ছ কেন? না, ঠিক আছে, ওইভাবে কথা বললে আমি কোথাও যেতে পারবো না, তা তুমি জানো। তুমি হয়তো জানো না, কমলেন্দু আমার আগের স্বামী সেই ছবিগুলো তোমার মায়ের লোকের কাছে বিক্রি করে দিয়েছে। কোন ছবিগুলো? ও, মনে পড়েছে। কিন্তু সেই ছবিগুলো এত কি খারাপ ছিল যে তুমি ভয় পাচ্ছ? তাছাড়া ওগুলো তোমার বিবাহিত জীবনের ছবি। বিবাহ বিচ্ছেদের পর নিশ্চয়ই তোলনি। কি বলছো তুমি? ব্যাস, হয়ে গেল। ওসব ছবি নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। আমি তোমাকে যেখানেই থাকি না কেন ফোন করব। ওহো, তোমার পাসপোর্ট এসে গিয়েছে? জয়ন্ত জিজ্ঞাসা করল। পাসপোর্ট? বা, মাস 6 আগে তোমাকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করিয়েছিলাম, মনে নেই? বিয়ের পর সুইজারল্যান্ডে যাব হানিমুন করতে। না, আসেনি। দেখেছ দেশটার কি অবস্থা? আমি এখনই ফোন করছি। তড়িঘড়ি রেখে দিল জয়ন্ত। মন কিরকম বিষণ্ণ হয়ে গেল অদিতির। সবই ভালো, জয়ন্তর গলায় এখনও উদ্দীপনা, এখনও আশা, কিন্তু তবু কিরকম একটা কেটে যাওয়া সুর অদিতির কানে যেন বেজে উঠল। আশ্চর্য ব্যাপার, সেই বিকেলেই পাসপোর্ট পৌঁছে গেল তার কাছে।
2 মাস আগে যে ফর্মে সই করেছিল সে, তা জয়ন্তর একটা ফোনেই পাসপোর্ট হয়ে ফিরে এলো। পাতাগুলো এখন ফাঁকা। প্রথমে তার নাম, ঠিকানা ও ছবি। ছবিতেও সে সুন্দরী, পাসপোর্ট সাইজ ছবিতেও। 7-8টা দিন এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ক্যালেন্ডারে দাগ দিল অদিতি। কিন্তু ভদ্রমহিলা ছেলের কাছে সময় নিচ্ছেন, আবার লোক লাগিয়ে তাকে শাসাচ্ছেন কেন? সেদিন আর কোনো লোক এলো না। রাত 9টার সময় খেতে দিতে বলল অদিতি। সুলেখা রান্নাঘরে খাবার বাড়তে গেলে বেল বাজল। অদিতি নিজে এগিয়ে গিয়ে দরজা খুলতে অবাক হয়ে গেল। একজন সম্ভ্রান্ত চেহারার ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। তার পেছনে আছে 2 জন পুরুষ। ভদ্রমহিলা লম্বা, একদা সুন্দরী ছিলেন বোঝা যায়। মাথার সামনের একগোছা চুল ইন্দিরা গান্ধীর মতো সাদা। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, তুমি অদিতি? হ্যাঁ, কোনো মতে বলল সে। ভদ্রমহিলা তার সঙ্গীদের দিকে তাকাল। তোমরা এখানেই অপেক্ষা করো, কেউ আমাদের এখানে আসতে দেখেনি তো? একজন জবাব দিল, না ম্যাডাম। ভদ্রমহিলা ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। তুমি তো একাই আছো? হ্যাঁ, আপনি? আমি জয়ন্তর মা। ভদ্রমহিলা অদিতির পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। তুমি বামুন হয়ে চাঁদ ধরতে চাইছ কোন সাহসে? অদিতির মুখ হাঁ হয়ে গেল। বোকার মতো তাকিয়ে থেকো না। তোমার মতো মেয়ের সঙ্গে কথা বলতে এই রাত্রে আমি নিতান্ত বাধ্য না হলে আসতাম না। তুমি আগে বিয়ে করেছিলে, শ্বশুরবাড়িতে থাকতে পারোনি, ডিভোর্স করেছ। এসব নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। অনেক মেয়ে এরকম করে। নিম্নবিত্ত বাড়ির মেয়ে তুমি। বেশ তো সেলস গার্লের চাকরি করতে, মেসে থাকতে। প্রেম করতে ইচ্ছে হলে সেই স্ট্যান্ডার্ডের একটা ছেলেকে জুটিয়ে নিতে পারতে। কেন করনি? ভদ্রমহিলা চিবিয়ে চিবিয়ে বললেন, ইচ্ছে হয়নি। তাই নাকি? তুমি তখন জেনে গিয়েছিলে যে নায়িকা হয়ে প্রচুর টাকা রোজগার করবে, আরও বড় গাছে নৌকো বাঁধতে পারবে। সেলসের চাকরি করার সময় একথা কি করে জানব? তাহলে তখন আর একটা প্রেম করনি কেন? বললাম তো, ইচ্ছে হয়নি। ন্যাংটো শরীরের ছবি তুলিয়েছ তুমি। এই ব্যবসা কতদিন চালিয়েছ? আপনি আমাকে অপমান করছেন। বেশ করেছি। তুমি করতে পারো আর আমি বললেই দোষ? আমার ছেলের বইয়ের ন্যাংটো শরীর 10টা মানুষ চোখ দিয়ে চাটবে, এর পরে আমি তাকে মেনে নেব, এ কথা কেন মনে হলো তোমার? ওগুলো আমার বিয়ের সময় তোলা। তখন যিনি আমার স্বামী ছিলেন তখন বাধ্য করেছিলেন বলে আমি আগে ভাবিনি আজ ওই ছবিগুলো আমায় কাঠগড়ায় দাঁড় করাবে। তা তো করাবেই। পুলিশ ওই ছবিগুলো তোলবার জন্যে অশ্লীলতার দায়ে তোমাকে জেলে পুরতে পারে। ব্যাগ খুলে কয়েকটা ছবির প্রিন্ট টেবিলের উপর ছুঁড়ে দিয়ে প্রশ্ন করলেন, তোমার যদি ছেলে থাকত তাহলে তুমি পারতে ওইরকম উদম মেয়েকে ঘরের বউ করে নিয়ে যেতে? হঠাৎ শরীর কাঁপিয়ে কান্না এলো। সোফায় বসে পড়ল অদিতি কাঁদতে কাঁদতে। ভদ্রমহিলা উল্টো দিকের সোফায় বসলেন। ওর গলার স্বর একটু নরম হল। আমি বুঝতে পারছি অদিতি, কিন্তু তুমি নিশ্চয় বোঝো তেল আর জলে কখনো মিশ খায় না। দুটোর জাত আলাদা। অদিতি নিজেকে সামলাবার চেষ্টা করল। ভদ্রমহিলা বললেন, তুমি জয়ন্তর কথা ভুলে যাও। অদিতি প্রবলভাবে মাথা নাড়ল। পারব না। পারতে তোমাকে হবেই। অসম্ভব। অসম্ভব শব্দটা শুধু মূর্খদের অভিধানে থাকে। তুমি ওকে ভুলে যাও, তাহলে তোমার জীবন স্বাভাবিক হয়ে যাবে। আবার তুমি ছবির কাজ শুরু করতে পারবে, কোনো সমস্যা থাকবে না। আপনার পায়ে পড়ে একথা বলবেন না। আমার পায়ে পড়ে তোমার কোনো লাভ হবে না। জয়ন্ত নরম মনের ছেলে। তোমাকে ভালো লেগেছে বলে ওই পাগলামি করছে, কিন্তু ওই ছবিগুলি সে এখনও দেখেনি। দেখলে ধাক্কা খাবে। আর তোমার সব ছবির কাজ বন্ধ, রোজগার নেই। জমানো টাকায় তোমার কদিন চলবে? যতদিন চলে। এই ফ্ল্যাটের ভাড়া কি করে দেবে? ফ্ল্যাট? হ্যাঁ, কথায় আছে কলসির জল শেষ হয়। তোমার জমানো টাকা যতই থাক, একটা ইনকাম ট্যাক্স রেট হলে সামলাতে পারবে? তোমার উকিল তো প্রচুর কমিয়ে রোজগার দেখায়, তাই না? আরে সেটাই স্বাভাবিক, সবাই করে। কিন্তু ইনকাম ট্যাক্স রেট হলে সব ফাঁস হয়ে যাবে। তাছাড়া এই যে ফ্ল্যাটটা দেখছ, তার মালিক কে জানো? একটা ট্রাস্টি বোর্ড। তাদের লোক এসে ভাড়া নিয়ে যায়। ঠিক, ওটা আমার স্বামীর। বেনামে আছে এই সম্পত্তি। জয়ন্ত ব্যবস্থা করে দিয়েছে এবং নিয়মিত ভাড়া পাওয়া যাচ্ছে বলে আমার স্বামী এটা নিয়ে মাথা ঘামায়নি। তোমার ব্যাপারে জানতে পারলে। আমি জানতাম না, বিশ্বাস করুন। জয়ন্ত বলেনি। ও ভদ্রতা করে বলেনি। আমি ওকে ছেড়ে থাকতে পারব না। বাহ, কথাটা ভালো বললে তো। তুমি কলকাতায় থাকলে জয়ন্তকে সবসময় আগলে রাখা যাবে না।
ঠিকই, ছেলেরা প্রেমে পড়লে বাস্তব জ্ঞান হারিয়ে ফেলে। না হলে তোমাকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমুন করতে যাওয়ার স্বপ্ন দেখে? হাসলেন মহিলা। অবাক হয়ে গেল অদিতি। সে তাকিয়ে আছে দেখে ভদ্রমহিলা বললেন, ছেলে আমার কাছে সব কথা বলে। ছেলেবেলা থেকেই ওর এই অভ্যাস। 17 বছর বয়সে একটা মেয়েকে চুমু খেয়েছিল, এসে আমাকে বলেছিল। কিন্তু সেই মেয়ের প্রেমে পড়েনিও, আমাকেও ভাবতে হয়নি। আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই। কি লাভ হবে তাতে? ওর বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করে আলাদা থাকতে পারবে ও? এই যে এত ব্যবসা করছে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এত ওঠা বসা, এইসব ওর বাবার জন্যে। তাছাড়া ভদ্রমহিলা ঠোঁট কামড়ালেন। অদিতি, এখনও পরিস্থিতি আমার হাতে আছে। তুমি আমার কথা শোনো। যদি না শুনি, তাহলে কর্মহীন হয়ে না খেয়ে মরব। তাই হবে। আপনাদের এই ফ্ল্যাট আমি ছেড়ে দেব, অল্প ভাড়ার ফ্ল্যাট নিয়ে থাকব। তা তুমি চেষ্টা করতে পারো, কিন্তু আমার স্বামী যদি তোমার কথা জানতে পারেন, তাহলে কলকাতার কোনো পাড়ার ছেলেরা তোমাকে থাকতে দেবে না। নিজের বংশমর্যাদা সম্পর্কে ও এত সজাগ যে তোমার মতো মেয়ের সঙ্গে ওর ছেলের প্রেম হয়েছে এটাও কিছুতেই বরদাস্ত করবে না। কাগজে বেরোবে অভিনেত্রী নিখোঁজ, তারপর দীঘা ও বলখালির সমুদ্রের ধারে তোমার ও অপর একটি লোকের মৃতদেহ পাবে পুলিশ। বুঝতেই পারছ, কোনো এক নিরপরাধ মানুষকে বেছে নেওয়া হবে তোমার প্রেমিক সাজানোর জন্যে। কাগজে বের হবে প্রেমিকসহ অভিনেত্রীর আত্মহত্যা। আমি এই দৃশ্যটি স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই ভয় হয়। কে কোথা থেকে ওর কাছে তোমার খবরটা তুলে দেবে কে জানে। অদিতি দুহাতে মুখ ঠেকে বসেছিল। ভদ্রমহিলা আর দাঁড়ালেন না। সুলেখা খাবার নিয়ে এসেছিল, কিন্তু অদিতি খেল না। বিছানায় উপর হয়ে শুয়ে রইল অনেকক্ষণ। সুলেখা বলল, তুমি এখনো বুঝতে পারছ না কেন দিদি? এরা ইচ্ছে করলে যে কোনো সর্বনাশ করতে পারে। অদিতি কোনো কথা বলল না। সুলেখা বলল, জয়ন্তবাবু তোমাকে যেমন ভালোবাসে, তেমনি নিজের মাকেও ভালোবাসে, নইলে সব কথা মাকে বলতো না। অদিতি তাকাল, তারপর ফোনের কাছে গেল। ঘণ্টাখানেক ধরে সে জয়ন্তর নাম্বারগুলো ঘুরিয়ে গেল। কোথাও জয়ন্ত নেই। যে ফোন ধরছে সে বলছে উনি এখানে নেই, কোথায় গিয়েছেন বলে যাননি। রাতটা নির্ঘুম কাটল অদিতির। সকালে 2 ভদ্রলোক এলেন। স্পষ্ট বললেন, আমরা ট্রাস্টি বোর্ড থেকে আসছি, আপনাকে এই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে। অসম্ভব। অদিতি খেপে গেল। আমি নিয়মিত ভাড়া দিয়ে আসছি, আপনারা আমাকে নোটিশ দিন, তারপর ভেবে দেখব। কিন্তু চেয়ারম্যান চান না আপনি এখানে 72 ঘণ্টার বেশি থাকুন। তাঁর ইচ্ছের কথা আপনাকে জানাতে এসেছি। চেয়ারম্যান? হ্যাঁ। কিন্তু জয়ন্ত আমাকে এখানে এনেছে, তাকে বলুন আপনারা। জয়ন্তবাবু গতরাত্রে বোম্বে গিয়েছেন, চেয়ারম্যান পাঠিয়েছেন, অতএব তাঁর সঙ্গে কথা বলার সুযোগ আমরা পাচ্ছি না। লোক দুটো চলে যাওয়ার পর সুলেখা শব্দ করে কেঁদে উঠল। অদিতি তাকে জিজ্ঞাসা করল, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? এভাবে চোখের সামনে তোমার সর্বনাশ হওয়া আমি দেখতে পারছি না। কাঁদতে কাঁদতে বলল সুলেখা, দেখতে না পারলে দেখিস না। তুমি কি নিজের ভবিষ্যৎ বুঝতে পারছ না? পারছি, আমি শুধু জয়ন্তর সঙ্গে একবার কথা বলতে চাই। জয়ন্তর সঙ্গে কথা বলতে চাইলেই যে বলার সুযোগ পাওয়া যাবে এমন নয়। ইদানিং জয়ন্ত টেলিফোন করতেই ওদের যোগাযোগ হয়। সে এলে সামনাসামনি কথা হয়। তারপরও কোনো এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে জয়ন্ত দিল্লি যাবে বলে গিয়েছিল। অদিতির খেয়াল হল, জয়ন্ত যখন কলকাতায় না থাকে তখনই বিপদগুলো একসঙ্গে ফনা তুলে। এই ফ্ল্যাট যদি ছেড়ে দিতে হয় সে দেবে। তার প্রথম ছবির প্রযোজক যে ফ্ল্যাটে থাকতে দিয়েছিলেন, নিয়মিত ভাড়া পেয়ে যাওয়ায় তিনি আর ওই ফ্ল্যাট ছেড়ে দিতে বলেননি। বাবা মা সেখানেই আছেন। সুলেখাকে বাড়িতে রেখে অদিতি পুরনো ফ্ল্যাটে এলো। মা দরজা খুলতেই সে প্রায় পাথর হয়ে গেল। সোফায় হেলান দিয়ে কমলেন্দু চা খাচ্ছে। মা ওর মুখের দিকে তাকিয়ে আমতামতা করে বলল, রাগ করিস না, হাজার হোক সম্পর্কে জামাই, এলে তো চা না দিয়ে পারি না। আর সত্যি বলতে কি, ও এখন অনেক বদলে গেছে। এই হক কথা। কমলেন্দু চায়ের কাপ নামাল। এই কথাটা আপনি আপনার মেয়েকে একটু বোঝান। ডিভোর্স হোক আর যাই হোক, আমি হলাম আফটারঅল প্রথম স্বামী। আমি কি ওর ক্ষতি করতে পারি? তুমি এখানে কেন এসেছ? সরাসরি প্রশ্ন করল অদিতি। বুড়ো বুড়ি একা থাকেন, দেখাশোনার কেউ নেই, তাই। এ বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো এখানে আসবে না। তুমি বললে চলে যাব। মা আমাকে ক্ষমা করবেন। মা বলল, মাথা ঠান্ডা করো দিতি। যথেষ্ট ঠান্ডা আমার মাথা। ক হাজার টাকায় ছবিগুলো বিক্রি করেছ?
কোন ছবিগুলো? শাশুড়ির দিকে আর চোখে তাকালো কমলেন্দু। ন্যাকামি করবে না। সোজা হয়ে বসল কমলেন্দু। তার মুখ এখন সিরিয়াস। শোনো অদিতি, তুমি হাওয়ায় ভাসছ। জয়ন্তর বাবা মারাত্মক মানুষ। আমার কাছ থেকে টাকা দিয়ে ছবি কেনার প্রয়োজন তার পড়ে না। ছবি না দিলে আমি এতক্ষণে ছাই হয়ে যেতাম। এই ভদ্রলোক তোমাকে যে কোনো মুহূর্তে শেষ করে দেবেন। তুমি কার জোরে ওর সঙ্গে লড়ছ? ওই জয়ন্তর কোনো ক্ষমতা আছে? দেখা হয়েছে তার সঙ্গে? সে এখন দিল্লিতে। দিল্লিতে? সেই আনন্দেই আছো? দিল্লি থেকে সে ফিরে এসেছিল কাজ না হওয়ায়। সে এখন তার প্রমোটার বন্ধুর বাড়িতে রয়েছে। কোথায়? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল অদিতির। ডায়মন্ড হারবারে। তুমি জানলে কি করে? আমাকে যখন শাসাতে এসেছিল তখন ওর মামা একটা মস্তানকে কথাটা বলছিল। আমাকে ভিখিরি মনে করে পাত্তা দেয়নি। আমি বিশ্বাস করি না। মাথা নাড়ল অদিতি। বিশ্বাস না করলে মরবে। কমলেন্দু মাথা নাড়ল। আর যাই হোক, আমি তোমাকে মরে যেতে দেখতে চাই না। ছিটকে বেরিয়ে এলো অদিতি। গাড়িতে বসে তার মনে হল পৃথিবীতে সে একা। কোথাও তার যাওয়ার জায়গা নেই। জয়ন্ত যদি এখন দিল্লিতে না থেকে ডায়মন্ড হারবারে থাকে, তাহলে বিশ্বাসের 1 ইঞ্চি জমিও পায়ের নিচে থাকছে না। কি করবে সে এখন? বাড়ি ফিরে এলো সে। সুলেখা দরজা খুলল। কি হয়েছে দিদি? সুলেখা, চল কোথাও চলে যাই। কোথায় যাবে? কোথাও যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। কিন্তু কিন্তু কি? ও তো জানতে চাইবে। শক্ত হল অদিতি। ও মানে সামন্ত। তার মানে সুলেখার এখনও কেউ একজন আছে, যা তার নেই। বেল বাজল। অদিতি দরজা খুলে দেখল জয়ন্ত সেই মামা দাঁড়িয়ে, যিনি প্রথম দিন কথা বলতে এসেছিলেন। বিরক্ত করতে এলাম, দিদি পাঠালো। বসতে পারি? বসুন। দিদি আপনার ভালো চান। আসলে নির্যাতিতা মেয়েদের উপকার করার ব্রত নিয়েছেন তিনি, নিশ্চয়ই জানেন। আপনার পাসপোর্ট পেয়েছেন? হ্যাঁ, কেন? গুড। এই ফর্মে সই করে দিন। মোটামুটি সব লেখা আছে। কিসের ফর্ম? বাইরে যাওয়ার। বাইরে? কথা বলার মতো সময় নেই। পাসপোর্ট সাইজ ছবি আছে? সুলেখা শুনছিল দূরে দাঁড়িয়ে। বলল, আছে। ঈশ্বর সহায়। দিন, ছবি দিন 2টো, আর সই করুন। সই করা ফর্ম, পাসপোর্ট আর ছবি নিয়ে ভদ্রলোক চলে গেলেন। জয়ন্তর মায়ের ফোন এলো সন্ধ্যাবেলায়। তোমার উপকার করতে চাই মেয়ে। যা বলছি তা মন দিয়ে শোনো। একটা সুটকেসে প্রয়োজনীয় জামাকাপড় ভরে ট্যাক্সি নিয়ে চলে এসো বাইপাসের স্টেডিয়ামের সামনে। ওখানে তোমার সঙ্গে কথা বলবো, তাড়াতাড়ি। কেন? কারণ আজ রাত্রে ওই ফ্ল্যাটে থাকতে তুমি খুন হয়ে যাবে। তোমার কাজের মেয়েটাকেও কোথাও চলে যেতে বলো। অপাথ্য হলে ভুল করবে। ভদ্রমহিলার গলায় এমন কিছু ছিল যে অদিতি অস্বীকার করতে পারল না। সুলেখার এক পিসি থাকেন দমদমে। তাকে সেখানে কিছুদিনের জন্য থাকতে বলল সে। বাবা মাকে ফোন করল সে। বাবা মাকে ফোন করে বলল, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, চিন্তা করো না। সুলেখা জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? অদিতি বলল, জানি না। স্টেডিয়াম নির্জন, অন্ধকার অন্ধকার। সাদা গাড়ি থেকে নেমে এলেন জয়ন্তর মা। ট্যাক্সি থেকে নামল অদিতি। শোনো, তোমার মেসোমশাই জেনে গেছেন। তোমাকে বাঁচাতে এছাড়া অন্য কোনো পথ ছিল না। তুমি কিছুদিন নিউ ইয়র্ক থেকে ঘুরে এসো। নিউ ইয়র্ক? হ্যাঁ, এই নাও টিকিট। পাসপোর্টে ভিসা করানো আছে। আর $100 রাখো। ক্যানেডি এয়ারপোর্টে যে তোমাকে রিসিভ করতে আসবে সে আমার আত্মীয়, নাম সাহেব। বেচারার এর আগে 2বার বিয়ে হয়েছিল, টেকেনি। ও তোমার দেখাশোনা করবে। আমি কেন যাব? নিজেকে বাঁচাতে। এছাড়া কোনো পথ নেই। আমি আমার স্বামীকে লুকিয়ে এখানে তোমার সঙ্গে দেখা করছি। কেন করছি জানো? তুমি খুন হয়েছ শুনলে জয়ন্ত সহ্য করতে পারবে না। তাই আর 2 ঘন্টা পরে তোমার ফ্লাইট। আমার একজন লোক সঙ্গে গিয়ে তোমাকে প্লেনে তুলে দিয়ে আসবে। ভদ্রমহিলার ইঙ্গিতে সাদা গাড়ি থেকে নেমে একজন ট্যাক্সিতে উঠে বসল। 2 ঘন্টা বাদে কলকাতার মাটি ছেড়ে প্লেন আকাশে উড়লে অদিতি আবিষ্কার করল সে কাঁদছে না। তার চোখে জল নেই। চোখে গ্লিসারিন দেওয়ার দরকার নেই। এই বিশ্বের 1 নম্বর সিনেমাওয়ালা যে চিত্রনাট্য তার জীবন নিয়ে লিখেছেন, তাতে কান্না নেই। শুনছিলেন সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছিলাম এর 9ম ও শেষ পর্ব।
উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।